সাধনা করেই বলছি ভয় পাচ্ছি, ভয় ভয় সাধনা করো, তুমি যে সাধনাই করো ভয় লাগছে, পেতে হয়। আমি দেখছি চাদরটা আমার উঠছে, নিচ থেকে চাদরটা উঠছে মানে আমার দিকে আসছে। হ্যাঁ, চাদরটা আমার নিচ থেকে ফোল্ডিং করছে, মারা যায় ভদ্রমহিলা, মারা যায়। ভদ্রমহিলার অ্যাক্সিডেন্ট করেছে। মুর্শিদাবাদের একটা জায়গার নাম আমাকে বললো, আমি নামটা বলছি। মেডিটা লেজেন্ডে স্বাগত জানাচ্ছি আমি দেবপ্রতিম চক্রবর্তী। আজকে আমাদের সঙ্গে যিনি আছেন তার নাম অভিষেক শাস্ত্রী। আজকের ঘটনাটা এতটাই মারাত্মক হবে যেটা শুনলে আপনাদের শরীরে শিহরণ জাগিয়ে দেবে। এই ঘটনাটা কোনো ক্লায়েন্ট বা কারুর সাথে না, এই ঘটনাটা ইটসেলফ অভিষেক শাস্ত্রীর জীবনে ঘটা, এবং তিনি এটা বলছে তারই ভুলের জন্য এই ঘটনাটা ঘটা হয়েছে। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। তাহলে আর বেশি দেরি না করে আমি অভিষেক শাস্ত্রীকে বলবো শুরু থেকে শুরু করতে ঘটনাটা। আচ্ছা, দেখো ঘটনাটা যেটা ঘটেছে তারাপীঠে যে নির্দিষ্ট হোটেলে আমি উঠি, ক্লায়েন্টকে নিয়ে যাওয়া থেকে বলো বা ধরো নিজের কাজকর্মের জন্য যাই, যখন হোটেল নামটাই বলছি না, প্রাইভেসির জন্য বলছি না, বললে অসুবিধা কিছু নেই, কিন্তু নামটা আমি লিক করছি না। ঘটনাটা পুরোপুরি বাস্তব ঘটনা এবং খুব রিসেন্ট ঘটনা। গত মার্চের 23 কি 24 তারিখ না ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে। আমারই একটু ভুলে বা আমারই একটু মানে কেয়ারফুলি জিনিসটার প্রতি মনোসংযোগ না দেওয়ার জন্য জিনিসটা কিন্তু বড় রকমের একটা বিপদ ঘটতে পারত। সেটা ঘটেছে, সেটা আমি বলতে চাইছি। ঘটনাটাকে একটু বলি খুলে, প্রথম থেকে না বললে বুঝতে পারবে না। আমি এবং আমার 2 বন্ধু, আমরা 3 জনে গেছি তারাপীঠ। কোনো কিন্তু মানে পুজো পাঠ বা কোনো ক্রিয়ার উদ্দেশ্য নয়, নর্মাল গেছি। যে তুই তো তারাপীঠে যাস, তোর তো মানে চেনা পরিচিত জায়গা আছে, আমাদের সাথে নিয়ে যাবি, সেই ভিত্তিতে নিয়ে গেছি। তো ভালো কথা। আমরা তোমার সকাল থেকে মায়ের মন্দিরে পুজো দেওয়া, যা ওখানে ধরো ঘোরাঘুরি আমরা সব কিছু করেছি। নর্মালি আমরা শ্মশানে গেছি সন্ধ্যাবেলা। আর আমার একটা বন্ধুর কাছে ওর ওই তোমার যখন আমরা ট্রেনে করে গেছি, আমরা মুড়ি ফুড়ি খাই, তো সবাই দেখবে মুড়ি টুড়ি খাই আমরা ট্রেনের মধ্যে। পেঁয়াজের একটা টুকরো ছিল, ওটা ওর প্যান্টের পকেটে ছিল আধখানা। মানে ওটা অতটা গুরুত্ব দেয়নি, আমিও জানি না নর্মাল, আমি কি করে জানবো কার পকেটে কি আছে। তো গেছি আমরা 3 জন মিলে, ধরো শ্মশান টশান সব কিছু ঘুরেছি। ঘুরে আমরা যেখানে ধরো খাবার রান্না করি খাওয়াই, সেখানে রান্না করতে দেওয়া ছিল, রান্না টান্না করিয়ে আমরা হোটেলে ফিরেছি। হোটেলে ফিরে এবার আমরা বন্ধু বান্ধবীরা খাওয়া দাওয়া করেছি, গল্প টল্প করেছি, করে আবার আমরা বেরিয়ে গেছি ওই আশেপাশে ঘোরবার জন্য। তো ঘুরে 12:30 কি 1টা নাগাদ আমরা হোটেলে ঢুকি। ঢোকার পর কিছুক্ষণ একটু গল্প টল্প করে এবার যে যার মতো শুয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। 3 জনে একটা রুমই নিয়েছিলাম, 3টে বন্ধু আমরা একটা রুমই নিয়েছিলাম, মানে আমাদের খুব ছোটবেলাকার বন্ধু এরকম ব্যাপার। আমি ধারে শুয়েছি, আমার পাশে একটা বন্ধু আর ওই সাইডে আর একটা বন্ধু, মানে দেয়ার দিকে। আর ঠিক আমাদের মাথার সামনেটা তোমার জানলা, ধরো যেরকম হোটেল রুমটা, হ্যাঁ ধরো এই যে হোটেল রুমটা, ধরো এই জানলা, ধরো এরকমই জানলা, আর এদিকে দরজা। মানে দরজা দিয়ে তুমি ঢুকে বেডের মাথার এখানটা জানলা, এদিকে তোমার টয়লেট। তো শুয়েছি, গরমকাল একদম, মানে প্রচুর গরম, এসি চলছে আমাদের। হঠাৎ আমি শুনতে পাচ্ছি জানলার বাইরে দিয়ে মানে নুপুরের আওয়াজ। আমরা যেখানটা মানে যে রুমটায় ছিলাম, মানে তোমার ওই 1তলা দিয়ে উঠে একদম মাঝখানটায়। আমি বললাম যে বাবা 12:30 1টা বাজে, এখন নুপুরের আওয়াজটা কোথা থেকে আসবে, চিন্তা করলাম। দুপুর 12:30? না রাত্রি 12:30। বললাম যে নুপুরের আওয়াজটা কোথা থেকে আসবে। তো জানলাটা একটুখানি খুলে দেখলাম কেউ কোথাও নেই, কুকা বন্ধ কর, কেউ কোথাও নেই। ওই হোটেলটা আমরা যেটা ছিলাম, ওদের 3খানা ব্রাঞ্চ আছে একই প্রেমিসেসের ভেতর, বুঝতে পারলে। আর ওদের মানে ওই হোটেলটা আমরা যেখানটা ছিলাম, ওদের নিচে কিন্তু কোনো রকম ওই তোমার মানে কি বলে
ওই তোমার কি বলে মানে তোমার যেখানে তোমার রিসিভ হয় ওই অফিসটা কিন্তু নেই, হ্যাঁ রিসেপশন। রিসেপশনটা নেই, রিসেপশনটা ওই অন্য ব্রাঞ্চের অফিসে আছে। তো নর্মালি কোনো লোক নেই, আচ্ছা। সবকিছু রিসেপশনে অন্য মানে অন্য হোটেলে হয়ে এখানে ঢুকবে, এরকম একটা ব্যাপার। দেখলাম কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। আর আমাদের ওই লাইনে ধরো 5খানা যে ঘর ছিল সব কটা ঘর বন্ধ, তালা মারা। এবার একটা মানুষ ধরো যদি যায় তার তো একটা যেতে মিনিমাম সময় লাগবে। তুমি তো জানলাটা খোলার সঙ্গে সঙ্গে দেখতে তো পাবে কেউ কোথাও নেই, কুকা বন্ধকার। তো ভালো জানলাম যে আমার হয়তো মনের ভুল, মানে সারাদিন এই তো পুজো পাঠ হ্যান ত্যান এইসব নিয়ে থাকি, হয়তো আমার মাথায় হয়তো কিছু একটা চলছে বলে আমি এটা শুনতে পেলাম। প্রত্যেকে কিন্তু সুস্থ আছে, এই নয় যে কেউ অসুস্থ। কি বলতে চাইছি বুঝতে নিশ্চয়ই পারছো। আবার শুয়ে পড়েছি। এবার শুয়ে পড়বার পর আমাদের ওই রুমে ডাস্টবিন থাকে, তো ওই ডাস্টবিনের মধ্যে আমরা যথারীতি ধরো মানে মাংসের হাড়, অবশিষ্ট তোমার রুটি টুকরো ফুকরো হ্যান ত্যানগুলো ওখানের মধ্যে ফেলা হয়েছে। আর সেখানে আমার একটা বন্ধু তোমার 2টো রুটি খেতে পারিনি, ওই 2টো রুটি ওখানে ফেলা হয়েছে। আচ্ছা। হ্যাঁ ফেলা। ডাস্টবিনে কি ওই হাড়গুলো কি আগে থেকেই ফেলা ছিল? না আমাদেরই, ও আচ্ছা, আমাদেরই অবশিষ্ট। না ও একদম তোমার ফ্রেশ ডাস্টবিন, আমাদেরই অবশিষ্টগুলো ওখানের মধ্যে ফেলা হয়েছে। আর আমার পাতে বা আরেকজনের পাতে মেবি আমারই হবে খুব সম্ভবত, মাংসের টুকরো আর একটু ঝোল ওয়েস্টেজ হয়েছে, ওটাও কিন্তু ফেলা হয়েছে, এটা আমার মনে আছে। তো হঠাৎ দেখলাম ডাস্টবিনের মুখটা পুরো খোলা, ডাস্টবিনের মুখটা পুরো খোলা। মুখটা তো খোলা থাকে না, পা দিয়ে চাপলে তবে খুলবে, তুই খোলাটা পাবে কি করে? দেখলাম মুখটা পুরো বিড়াল টিড়াল এসে তো না, ঘর তো বন্ধ। ও ঘর তো বন্ধ, তোমার রাত্রি তখন 1:30 বাজে, ঘর জানলা সবই জানলা বন্ধ, বারান্দায় বন্ধ, কেউ যায়নি। বুঝতে পারছো? আমি দেখলাম যে পুরো মানে তোমার হাট করে মুখটা খোলা আছে। মুখটা কিন্তু খোলা থাকে না, পা দিয়ে একমাত্র চেপে থাকলে মুখটা খোলে। আমি তো উঠে একটু মানে ঘাবড়ে গেলাম যে মুখটা খোলা কি করে। উঠে এরকম একটু গিয়ে দেখলাম মুখটা খোলা। সেই মুহূর্তে ঘর অত্যাধিক আগুন হয়ে গেছে। কি হয়ে গেছে? আগুন মানে গরম পরিবেশ, এসি চলছে তার মধ্যে কিন্তু গরম পরিবেশ। সেটা হয়তো আমি ফিল করতে পারছি, যেহেতু আমি সাধারণ মার্গের লোক বলে। আমার বন্ধুরা কিন্তু অগরে ঘুমোচ্ছে, মানে দুজনেই নাক ডাকছে। ঠিক আছে, আমি তো মানে ওটা দেখে একটু বুঝে গেলাম যে কিছু একটা এদিক ওদিক হয়েছে। এবং মানে ডাস্টবিনের বাইরে রুটি পড়ে আছে, রুটি, মাংসের টুকরো, আলু সব পড়ে আছে। ডাস্টবিন থেকে চলে এলো বাইরে, কে আনলো? কি বলছো? এইটাই হচ্ছে কথা, এইটা হয়েছে, এইটা নিজের চোখে দেখা, মানে কোনো রকম যে মানে বানানো কথা বা কি বলবো মানে অসুস্থ অবস্থা থাকা কথা নয়, চোখের সামনে দেখা। ডাস্টবিন থেকে রুটি চলে এসেছে বাইরে ফ্লোরে, বুঝতে পারছো? এবং আলু ঝোল সমেত। কি করে হলো এটা দেখে তোমার মানে আমার রীতিমতো আমার ভয় লাগছে, রীতিমতো আমার ভয় লাগছে। কারণ কোনো এত সাধনা করার পরও আমার ভয় লাগছে, ডিউ টু কারণ আছে, আমি তখন বিনা প্রোটেকশনে আছি। আচ্ছা, নইলে কিন্তু এটা এইসব ব্যাপারে কোনো ভয় পাওয়ার কোনো গল্প নেই। আমরা যারা তারা সাধনা করি, আমাদের এইসবের কোনো আমরা ভয় পাই না। কিন্তু ডিউ টু আমি ওখানে কিন্তু বিনা প্রোটেকশনে আছি, কোনো প্রোটেকশন নেই আমার কাছে। এবং আমার সবথেকে একটা যেটা বড় ভুল, আমরা বিছানার মধ্যে খেয়েছি। আচ্ছা, বিছানার মধ্যে খেয়েছি এবং ওই বিছানায় আমরা শুয়েছি, যেটা কিন্তু আমাদের অনাচার। যেটা কিন্তু সনাতন হিন্দু ধর্ম আমাদের যেটা বলছে বিছানায় তুমি খেতে পারো না, এবং তুমি বিছানায় আঁশ খেতে পারো, খাওয়া যায় না। এবং যারা ধরো আমরা সাধন মার্গে আছি, আমার তো একদমই চলবে না। কিন্তু সেই ভুলটা আমি করেছি, চিন্তা করো। সেই প্রথম কিন্তু ওই ভুলটা কিন্তু আমি করে ইচ্ছাকৃত ওই ভুলটা হয়েছে। মানে এটা হয়ে যায় ওইটা একটা বন্ধু বান্ধবের সঙ্গে গেছি, তখন তো আর সাধনা, তখন তো তন্ত্র এইসব মাথায় নেই, তখন নর্মাল আড্ডা হচ্ছে, গল্প হচ্ছে, চ্যাংড়া হচ্ছে, হচ্ছে, ওটা কিন্তু আমার মাথায় নেই। আর হোটেলে তো মানে আলাদা করে ডাইনিং স্পেস থাকে না। না তাও কি বলতো মোটামুটি নিচে আমাদের খাওয়া যেতে পারতো। আচ্ছা, নিচে আমাদের খাওয়া যেতে পারতো। জেনারেলি এটা কেউ করে না। হ্যাঁ একদমই ঠিক। কিন্তু আমাদের ধর এই যারা সাধন পথে আছে, আমাদের কিন্তু এগুলো মানাটা উচিত বা আমি মানি, কিন্তু সেখানে কিন্তু এটা ভুল করে ফেলেছি। তো যাই তখন কিন্তু রিয়েলাইজ করছি না, এটা করেছি পরে। তখন এটা মনে ভাবলাম যে না, বিছানায় বসে আঁশটা খেলাম, এটা কিন্তু ভুল হলো ভাবলাম। দেন অ্যান্ড দেয়ার জানলায় শুনছি নকিং হচ্ছে, সেই মুহূর্তে জানলায় নকিং হচ্ছে। তো আমি জানলাটা আবার খুললাম, কেউ কোথাও নেই। বেরোলাম, সোজা দরজা খুললাম, চারদিকে দেখলাম পুরো ফাঁকা, পুরো ফাঁকা। এবার যে হোটেল, আচ্ছা, এই নকিংটা হচ্ছে বলতে কি কতবার নকিং হয়েছে? মানে ধরো মোটামুটি 3-4 বার, 3-4 বার, 4 বার।
3 বা 4 বার হয়েছে, আমার এক্সাক্ট মনে নেই। এই যে নিশি ডাক হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে 2 বার ডাকলে হ্যাঁ 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 খুলতে নেই। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার কি 3 বার, বলছো, সেটা ডাকে। হ্যাঁ হ্যাঁ, সেটা তোমার ধরো সাউন্ড উচ্চারণ করবে, এখানে কোনো সাউন্ড নয়, এখানে জাস্ট ধরো এরকম করে আচ্ছা এই। আমি ধরো জানলাটা খুললাম, বিছানার মাথার উপর যেহেতু জানলা, খুলতে কত সেকেন্ড লাগবে? আর আমি তো বিছানা থেকে নামিনি, আমি বিছানা থেকে বসেই কিন্তু দেখছি ডাস্টবিনটা। মানে আমার চিন্তা কর, তখন কিন্তু আর ভয় আমি নামতেও পর্যন্ত পাচ্ছি না, তখন তো সাধনা করেও আমি বলছি ভয় পাচ্ছি। হুম, হুম, তাহলে ভয় ভয়, হুম। তখন তো সাধনা করো আর তুমি যে সাধনাই করো, ভয় মানুষকে পেতে হয়। আর তো আমি ওটা দেখে আমি তো জায়গাটা সঙ্গে সঙ্গে খুললাম, দেখলাম কেউ কোথাও নেই, পুরো ফাঁকা। তখন আমি বাধ্য হয়ে নিচে নামলাম, দরজাটা এবার খুলি, কারণ এটা ঠিক ভালো জিনিস হচ্ছে না। 3 বার 3 রকম ইনসিডেন্ট ঘটেছে। এক হচ্ছে তোমার জানলায় টোকা রিসেন্ট হলো, তার আগে নুপুরের ধ্বনি পেয়েছি, দেন হচ্ছে ডাস্টবিন থেকে খাবার বাইরে এসে গেছে। কি করে হয়েছে? তো বেরিয়ে গিয়ে দেখলাম কেউ কোথাও নেই, ফাঁকা, পুরো শুনশান। আমি নিচে নামলাম, ওই দরজাটা বাইরে থেকে বন্ধ করলাম, বন্ধ করে আমি নিচে নামলাম যে দেখবার জন্য যে কি হয়ে আছে। তো দেখলাম কেউ কোথাও নেই, পুরো মানে জনমানবহীন শূন্য। মানে মার্চ মাস আরবিটা তখন ওখানটা খুব একটা ভিড়ভাড়টা কিছু নেই, দেখো ওটা তো একদম পিক টাইম কিছু নয়, ফাঁকা। আমি এসে বললাম ঠিক আছে, যা হওয়ার হবে। আমি গিয়ে শুলাম। তো যখন শুয়েছি, বিশ্বাস করবে না, আমার কাছে কোনো মানে প্রোটেকশন বলে কিচ্ছু নেই, কোনো প্রোটেকশন আমার কাছে কিচ্ছু নেই। হ্যাঁ, ব্যাগের মধ্যে আমার ধরো 2-1টা যে নেসেসারি যে জিনিস আমাদের রাখতে হয়, যেমন ধরো ধুনো, কর্পূর, লোবাম, এগুলো আমাদের রাখতে হয়, কখন কি সিচুয়েশন হয় তার জন্য রেখে দিই ওটাকে। তো আমি চিন্তা ভাবনা করলাম, শুয়ে আমি কিন্তু ঘুমোতে পারছি না, আমার মাথা কিন্তু অস্থির হচ্ছে, মাথা আমার এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে মাথা। আর তারা তো ঘুমোচ্ছে, ফিলিংসটা কি দিচ্ছে অস্বস্তি, মানে কি বলতো, মানে কেউ আসছে মানে আমাকে মনে হচ্ছে আমার দিকে যেন দুজোড়া চোখ যেন আমাকে দেখছে। তুমি তোমার দিকে যেন আমি যদি আই কন্ট্যাক্ট করি, কিরম মনে হবে তোমার? ঠিক এই ফিলিংস হচ্ছে আমার, আমাকে যেন কেউ দেখছি কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। কারণ এরকম করে ঘুমানো যাবে না, শুতে পারবো না এরকম করে। আমি উঠে তোমার কর্পূর, লোবাম আর অল্প ধুনো দিয়ে একটা পাত্রের মধ্যে জ্বেলেছি ঘরে। এরকম তোমার ইয়ে থাকে আমাদের কাছে, ওই মাটির ভাঁড় মতো থাকে, ওর মধ্যে জ্বেলেছি। ঘরটার মধ্যে একটু দেখালাম যদি একটা প্রোটেকশন সিল তৈরি হয়। তো এটা করবার পর একটু নিজের মন থেকে যেন মনে হলো ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, অসুবিধা কিছু নেই। আমি শুলাম। যখন আমি শুয়েছি, ঠিক যেন আমার কানের একদম পাশে, কানের পাশে আমাকে বলছে, নিজে সাধনা করে এত বড় ভুল করলি। এই কথাটা আমার মনে আছে এখন, মানে বলছে, আমার লোম দাঁড়িয়ে যাচ্ছে, দেখাতে পারবে। নিজে সাধনা করে এই ভুলটা করলি। আমি কি বলবো তোমাকে ভাই, আমি মানে নিজে বুঝতে পারছি না যে আমি কি করব। সঙ্গে সঙ্গে সোজা উঠে বসে গেছি খাটের উপর। উঠে কি করবো, পৈতারা বার করেছি, পৈতারা বার করে গায়ত্রীর মধ্যে জপ করছি, গায়ত্রীর মধ্যে জপ করছি। প্রথম প্রোটেকশন আমাদের গায়ত্রী, আমাদের মানে আমাদের ব্রাহ্মণ কুলদের, আমাদের কাছে এটাই প্রথম অস্ত্র। তো জপ করছি, জপ করতে করতে দেখলাম যে আর আমি কিছু শুনতে পাচ্ছি না, কোনো সাউন্ড ফাউন্ড কিচ্ছু নেই, পুরো নিস্তব্ধ, একদম নির্জম হয়ে আছে। পাঁচ থেকে আমার একটা বন্ধু বলছে, কি করছিস তুই? সে মানে চোখ মানে হালকা বোঝা, হালকা খোলা, কি করছিস ভাই? লাইট জ্বালছি, সবে এক ঘুম, হ্যাঁ এক ঘুম থেকে উঠছে, বলছে কি করছিস? দেখো জানলা খুলছি, দেখো দরজা খুলছি, দেখো লাইট নেবাচ্ছি, দেখো লাইট জ্বালছি। ও কি হতো, ওর যেহেতু আমি পাশে শুয়ে আছি, ওটা অস্বস্তি ফিল করছে, উঠছি না জি। আরে না না কিছু না কিছু না, শো, আমার একটু শরীরটা একটু প্রবলেম হচ্ছে, আমার টয়লেট যাচ্ছি বলে এরকম করছি, কি বলবো? বললে তো আরো ঘাবড়ে যাবে তারা। তো ওরা শুয়ে গেছে, আমিও এবার মানে ঠিক আছে, আমি গায়ত্রীর মতো জব করে দিয়েছি, মানে পরিস্থিতি ঠান্ডা, কিছু হবে না। কোথায় কি কচু পোড়া, কিচ্ছু হলো না। এবার আমার কি বলতো, আমার একটা শোয়ার আমার একটা ধরন আছে, আমি বিছানায় শুলে আমি চাদর কিন্তু রাখি। হ্যাঁ, গরম হোক, শীত হোক, বর্ষা হোক, এসি চলবে, ফ্যান চলবে, কিন্তু চাদর এটাতে মনে করে থাকে, এটা চাদরটা আমি গায়ে দিয়ে শুয়েছি, একটু মানে রিল্যাক্স লাগছে। তখন ঘড়িতে দেখলাম ওই মোটামুটি ধরো 3:45 হবে। আমি দেখছি চাদরটা আমার উঠছে, নিচ থেকে চাদরটা উঠছে মানে আমার দিকে আসছে। হ্যাঁ, মানে চাদরটা ধরো নিচ থেকে ফোল্ডিং করছে, বুঝতে পারছো? নিজে আমার পা থেকে চাদরটা গোটাচ্ছে, মানে এবার তো পাটা ফিলিংস পাচ্ছি আমি। আর ঘরে কিন্তু তোমার একটা বাল্ব জ্বলছে, পুরো, হ্যাঁ লাইট বাল্ব জ্বলছে এবং যথেষ্ট আলো আছে। ছোট ঘর, বুঝতেই পারছো, আলোটা খুব ভালো থাকছে। আমি তড়াক করে উঠে গেছি, তড়াক করে একদম, মানে এই ভাষা, তড়াক করে উঠে পড়েছি, মানে কোনো দিকে তাকানো ফাঁকানো, সোজা উঠে গেছি। কি হলো, পাটা এরকম দেখছি, দেখি কেউ কোথাও নেই, মারাত্মক, কেউ কোথাও নেই। চিন্তা করো, আমার চাদরটা উঠে গেছে, কিন্তু আমি অবশ্য গায়ে দিয়েছি, এবার একটু তো বন্ধুর পায়ে আছে, ওর পায়ে কিন্তু হয়েছে, আমার দিকটা উঠেছে।
মানে যেখান থেকে ধরো বিছনায় উঠছি সেই পোর্শনটা উঠেছে। একদম মহা মুশকিল, কি হচ্ছে এটা? এবার আমি না, আমি তোমার খাট থেকে নিচে নেমেছি। আমি বললাম যে আমাদের ঘরে একটা তোমার বারান্দা আছে, এই বারান্দার দরজাটা খুলেছি, বারান্দাটা এবার যাই দেখবার জন্য। এবার বারান্দাটা তোমার ওই আমাদের ইনারওয়্যার কিছু সুগুর দেওয়া হয়েছে, আগের দিন আমরা সুগুর দিয়েছিলাম। তুই বিশ্বাস করবে না ভাই, গিয়ে দেখলাম একটা ইনারওয়্যার ওই জায়গায় নেই, সব নিচে পড়ে আছে, সব কটা ইনারওয়্যার দড়ি থেকে নিচে পড়ে আছে। কি করে হলো এটা? কে করেছে? একটা ধরো দুতলা ফ্ল্যাটের দড়ি বাঁধা বারান্দা, সেখান থেকে ইনারওয়্যার নিচে পড়বে কি করে? সম্ভব নয়, কেউ যদি না ফেলে কোনোদিন সম্ভব নয়। এবং আমরা কেউ আর ঢুকিনি, ওই যে ধরো যে সুগুর দিয়ে যে বেরিয়েছে আর কেউ যায়নি আমরা। তো এইটা দেখে আমি একদম কনফার্ম হয়ে গেলাম যে ঘরের মধ্যে কারোর উপস্থিতি কিন্তু 100% প্রেজেন্ট। এই ঘর থেকে বেরোয়নি, যে ঘরের মধ্যে আছে সে কিন্তু ঘরের মধ্যেই দেন দেওয়ার একদম স্ট্যান্ড বাই আছে। গায়ত্রী মন্ত্রর পরে একটু বললে যে একটু ঠান্ডা হয়ে গেল, তারপরে কিন্তু আবার ওই চাকারটা দিল, মানে আমার ওই পায়ের থেকে তোলা সামান্য ধরো কিছুটা পরিমাণ, ধরো একটুখানি যেন মনটা একটু আমার, দেখো সবটা তো বিশ্বাস অবিশ্বাসের ওপর। মানে তো তুমি যদি ধরো মনে যদি পাওয়ার আনতে পারো, সেটা কিন্তু সাধনার জোর। তুমি যদি মনে করো দুর্বল হয়ে গেলাম, তখন মনে করবে তখন সাধনার জোরটা হচ্ছে। সবকিছু তো একটা মানে নিজের মনের ওপর চলে। হয়তো আমি কমজোরি হয়ে গেছি, কমজোরি আমার বানিয়ে দিয়েছে, এটাও হতে পারে। তো আমি দেখলাম যে পরিস্থিতি খুব একটা ভালোর দিকে যাচ্ছে না, তখন 3:15-20 হবে। আমি তখন ফোনে তোমার এপিমেডিসটা খুলে দেখলাম যে তখন তোমার সূর্যোদয় হবে 5:23 কি 24-এ। তাহলে এই টাইমটা অবধি কিন্তু খুব ঝামেলা। সূর্যোদয়টা হয়ে গেলে আর চিন্তা নেই, মানে ব্রহ্মমুহূর্তটা পড়ে যাবে, চাপ নেই। তার আগে অবধি কিন্তু ঝোলাবে। আমি বিনা প্রোটেকশনে আজ ও বুঝে গেছে। ওই এবার ধরো আমি ওইগুলো মাথা থেকে তো আশাতে কমাচ্ছি, যদি না কমাই আমি কিন্তু মানে আরো অস্থির হব। আর যত আমি অস্থির হবো তত কিন্তু আমার ভয় দেখাবে। এটা কিন্তু একটা নেগেটিভ এনার্জিদের একটা টেন্ডেন্সি থাকে। তুমি যদি ঘাবড়ে বেশি যাও আর তুমি যদি সেই দিকে বেশি কনসেন্ট্রেশন রাখো, ও তোমায় কিন্তু তখনই বেশি বিপদের মধ্যে ফেলবে। আর তুমি যদি মাথাটা ওখান থেকে সরাও, ও কিন্তু অতটা তোমায় পাকে ফেলবে না। এটা বলে রাখলাম, যারা দেখছে তারা কিন্তু এটা রিলেট করতে পারবে এবং তারা কিন্তু এটা মিলিয়ে নেবে। তাদের লাইফে যদি এরকম কিছু ঘটনা ঘটে, তারা কিন্তু ওইখানে ডিপ মনোযোগটা দিও না, মাথাটাকে ফ্র্যাকচার করবে। একটু ডেভিয়েট করলে তারা অনেকটা প্রভাবটা কমায় তাদের। তুমি ভাবছো কি, ওরা ভাবছে কি তুমি ওকে নিয়ে পড়ে আছো, ও তখন তোমারই ধরবে। তুমি যদি মাথাটা একটু হালকা হালকা করে কমাও না, ও কিন্তু অতটা তোমাকে চাপ দেবে না। এবার আমরা লোককে বলি নিজের ক্ষেত্রে তো কিছু অ্যাপ্লাই করতে হয়। আমি যখন অ্যাপ্লাই করলাম, আমি দেখলাম যে না, পরিস্থিতি ঠিক আছে, কমছে, কিচ্ছু কোথাও নেই। তাই শুই করে একটু শোয়া মানে কি, ঘুম তো হবে না আমি জানি, কারণ নিজের ভুল হয়েছে কিছু। আমার কি ভুল? ওই যে পকেটে ওর যে বন্ধুটার পেঁয়াজটা ছিল, পরের দিন জানতে পারি, তখন কিন্তু আমি জানি না আমি কিন্তু ওটা পরের দিন আমি জানতে পারলাম যে ওর প্যান্টের পকেটে পেঁয়াজ ছিল। সেই পেঁয়াজটা নিয়ে কিন্তু আমরা মহাশাসনে ঘুরেছি। চিন্তা করো, পেঁয়াজ নিয়ে মহাশাসনে ঘুরছি, চিতার রাতের পথে আমরা ঘুরছি। কি করে জানবো? ও আমাকে না বললে আমি জানতে পারবো না। তুই শ্মশানের মধ্যে পেঁয়াজ নিয়ে ঢুকতে পারো? শ্মশানের মধ্যে তুই পেঁয়াজ নিয়ে ঢুকতে পারো? কোনো জিনিস নিয়ে ঢোকা যায়? এবং এঠো সেইখান থেকে কিন্তু কানেক্টিভিটি জিনিসটা নিয়ে রাত ঘানা ধরো খেয়েছি। ও কি মনে করছে ধরো আবার কিছু পরে খাবো, ওটা দিয়ে চালিয়ে নেবো, ও জানে না। ও ইচ্ছে কিন্তু ইন্ডাস্ট্রি কিছু করেনি, আমিও জানি না। তো এটা পরে আমি জানতে পেরেছি, পরে ঘটনা তোমাকে আগে আমি ঢুকিয়ে দেবো এর মধ্যে, বুঝতে পারবে যে কেন আত্মাটা কানেকশনটা ঘটেছিল। এক নম্বর কথা, ওই পেঁয়াজটা নিয়ে ওই যে ফসলের মধ্যে আমরা ঘুরেছি, সেখান থেকে কিন্তু কানেক্টিভিটি হয়ে গেছে। আর সেকেন্ড, এইবার আসল কারণটাই আসছে। আসল কারণটা কি, এবার আমি যখন একটু ধরো মানে হালকা হালকা যখন একটুখানি ঘুমের টাচের মধ্যে এসছি, তখন আমি পরিষ্কার শুনতে পাচ্ছি, পরিষ্কার দেখতে পাচ্ছি, পরিষ্কার অনুভব করতে পারছি। 3খানা স্তর কিন্তু আমার এক হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছো? ভালো করে শোনো। আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি, আমি অনুভব করতে পারছি। অনুভব মানে কি, তোমার গায়ে ছোঁয়া অনুভব। আর তুমি দেখতে পাচ্ছ, মানে ভিশন করছো, এবং তুমি মানে পুরো পরিবেশটার মধ্যে তুমি নিজেকে দাঁড় করিয়ে রেখেছো। এটা কিন্তু আমার সময় ঘটছে, নটা স্বপ্ন, কোনো ড্রিম নয়। একটা মহিলা, খুব বেশি বয়স হলে 35 থেকে 40-এর ভেতর বয়স, ভদ্রমহিলা আমাকে বলছে, তোর সঙ্গে জোড়বার জন্য আমি এসেছি। ঠিক এই ভাষাটা, তোর সঙ্গে জোড়বার জন্য আমি এসেছি। আমিও তার মধ্যে বলছি আমার সঙ্গে কি জোড়বার আছে। ও তখন আমাকে বললো আমার মুক্তি প্রয়োজন। আমি বলছি আমার রীতিমতো আমার গায়ে দেখতে পাবে, এরা দেখতে পাবে, দেখো আমার গায়ে কিন্তু কাটা দিচ্ছে। বলছে মুক্তির জন্য। আমি কিন্তু ওই অবচেতন মনেই বলছি কি মুক্তি, কিসের মুক্তি? এটা কিন্তু আমি মানে মানে উঠে যে সরাসরি কথা হচ্ছে না আমার, কিন্তু আমার কথাটা কিন্তু অবচেতন মনে হচ্ছে, কিন্তু আমি জেগে আছি।
বলছে কিসের মুক্তি? ও তখন বলছে ও মারা যায়, ভদ্রমহিলা মারা যায়, ভদ্রমহিলার অ্যাক্সিডেন্ট ঘটেছিল। মুর্শিদাবাদের একটা জায়গার নাম আমাকে বললো, আমি নামটা বলছি না। ওই জায়গায় ভদ্রমহিলার বাড়ি। ওনারা ওনার পরিবারের সঙ্গে হোটেলে এসেছিলেন, তারাপীঠে এসেছিলেন, ওই হোটেলে ওই রুমে উঠেছিলেন, ওখানে ওরা ছিলেন, ওনারা পুজো পাঠ সবকিছু হ্যান ত্যান ওরা যা যা কর্মক্রিয়াদি করেছেন। বাড়ি যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়। কিরকম অ্যাক্সিডেন্ট? পথ দুর্ঘটনা, এবং পথ দুর্ঘটনা খুব বড় রকম হয়েছিল। সেটা কিন্তু নিউজ পেপারে রীতিমতো সেটা নিয়ে চর্চা হয়েছিল। এবং একটা অ্যাক্সিডেন্টে কিন্তু 5 জন মারা গেছিল একই পরিবারের। বুঝতে পেরেছো? ওই ভদ্রমহিলা ছিল বাড়ির বউ, দেওর মারা গেছিল, ওনার সন্তান মারা গেছিল, এবং ওনার 2 পিস্তু দাদা মারা গেছিল। ভদ্রমহিলার 2 পিস্তু দাদা এই অ্যাক্সিডেন্টটা। এবং আরো অনেকজন ছিল, ওই তোমার এতে করে এসেছিল, বড় না ওই ছোট হাতি বা এরম টাইপের সব আসে না পুজো দিতে, সব আসে অনেক লোক, এরকম ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। না ট্রাভেলার না, ওই ছোট হাতি টাইপের হয়, মাথা ফাঁকা থাকে। তো ওই ভদ্রমহিলা আমাকে বলছে আমার একটা জিনিস এই হোটেলে এই রুমের মধ্যে আছে, যে জিনিসটার জন্য আমি শান্তি পাচ্ছি না, আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি। তো আমি ওখানে বলছি যে তার আমার সঙ্গে ঘটনাটা ঘটলো কেন, আমি কেন বুঝতে পারছি? আমি তো নিশ্চয়ই আপনার এই দুর্ঘটনার পর আমি তো নিশ্চয়ই এই হোটেলে আসিনি প্রথম, তারপর তো বহু লোক এসছে। ঘটনাটা ঘটেছে ধরো আরো আমার সঙ্গে যখন ঘটনাটা ঘটছে আরো ধরো মোটামুটি 10 থেকে 15 বছর আগে, তাহলে অনেক দিনের ফারাক, তার মধ্যে তো ওখানে বহু লোক এসছে। উনি তখন বলছে আমার আত্মার যে মুক্তি বা আমার আত্মার যে গতি, এটা কিন্তু সবার দ্বারা সম্ভব নয়, আমাকে কোনো সাধারণ মার্গের লোকের সঙ্গে আমাকে জুড়তে হবে। তার মারফতই কিন্তু আমি তাকে বোঝাতে পারবো যে আমার উপস্থিতিটা কি পরিস্থিতি জায়গায় রয়েছে। টোটালটাই কিন্তু আমি স্বপ্নের মধ্যে বা এই ঘোরের মধ্যে আমি দেখছি। মানে কোনো এই আমি আবারও বলছি, কারণ আমি মিথ্যে কথা বলবো না যে আমি মুখোমুখি তার সঙ্গে কথা হচ্ছে, একদম নয়। কিন্তু আমি বুঝতে পারছি সে আমার সঙ্গে কথাটা বলছে, ওই ঘরের মধ্যেই হচ্ছে কথাটা, পুরো অবচেতন মনের মধ্যে কথা চলছে আমার, এবং তার স্পর্শ পাচ্ছি আমি, তার অনুভূতি পাচ্ছি আমি, সবটাই হচ্ছে আমার। তাহলে কি আছে আমি তাকে তো জিজ্ঞেস করলাম, সে আমাকে বললো ওনার একটা পায়ের নুপুর, 1 পিস নুপুর কোথায় আছে আমাকে সেটা পর্যন্ত জানিয়ে দিল। বুঝতে পেরেছো? কোথায় আছে আমাকে সেটা জানিয়ে দিল, এবং কি করতে হবে না করতে হবে টোটালটা আমাকে জানিয়ে দিল। কি ওটাকে নিয়ে কি করবো আমি, কিন্তু আমি তো জানি না কি করতে হবে ওটাকে নিয়ে। এবার দেখো মুক্তির অনেক রকম ধারা আছে, কিন্তু তুমি ওইটা নিয়ে তুমি কিভাবে মুক্তি দেবে সেটা কিন্তু ডিপেন্ড করে আত্মার ইচ্ছার উপর। আর আমার হচ্ছে গিয়ে কোশ্চেন, যে ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, হ্যাঁ ওখানে তো সবারই তো মানে না সবাই মারা যায়নি, ওখানে 5 জন মারা গেছিল। 5 জন মারা গেছে। তো 5 জনের মধ্যে শুধু উনিই যে মুক্তি পায়নি, আর বাকিরা? না উনি মুক্তি পায়নি, না ওনার একটা জিনিস রয়ে গেছে, ওনার জিনিস, হ্যাঁ ওই জিনিসটার জন্য কিন্তু উনি এইখানকার মধ্যে জুড়ে গেছে। বুঝতে পারছো? উনি কিন্তু ওইখান থেকে ওই হোটেল বা হোটেলের প্রেমিস থেকে উনি কিন্তু বেরোতে পারছে না, উনি কিন্তু এখানে ঘুরছে। এবং আমি বললাম যে জিনিসটা হয়তো খুব প্রিয় ছিল না, জিনিসটা ওনার প্রিয় ছিল, এবং জিনিসটা ওনার অনেক মানে ধরো দীর্ঘদিনের ওনার সঙ্গী ছিল। দেখো একটা জিনিস দামের ওপর কিন্তু প্রিয় হয় না, তুই দেখে খেয়াল করে, একটা জিনিস দামের ওপর প্রিয় হয় না। একটা জিনিসের উপর কিন্তু আমার কাছে একটা 10 টাকার পেনও প্রিয় হতে পারে, কিন্তু একটা 50,000 টাকা ফোনের থেকে ফোনটা আমার কাছে চলে গেলে কিন্তু গায়ে লাগবে, কিন্তু পেনটা চলে গেলে আমাকে তোমার গায়ে লাগবে। এটা মানসিকতা, মানবিকতার বোধের উপর। তোমারও নিশ্চয়ই আছে, ওরও আছে, প্রত্যেকের আছে। প্রথম হ্যাঁ থাকে একটা। ধরো আমার ধরো বই খুব প্রিয়, একটা বইয়ের জন্য আমি তুমি চিন্তা করো এখান থেকে কামাখ্যা চলে গেছি, কোনো কারণ নেই, কিন্তু কোনো সাধনা ভাদনা কিচ্ছু নয়। একজন ওখানকার একজন ভদ্র লোক আমাকে একটা বই দেবে, বইটা আনতে আমি এখান থেকে একা চলে গেছি কামাখ্যা। বুঝতে পারছো? এবং জানুয়ারি মাসে ঠান্ডায় কেন গেছি, ওই বইটা টানে গেছে, আর কিন্তু কিচ্ছু না। তো যাই হোক, কথার প্রসঙ্গে ফিরে আসে। তো আমি টোটালটা জেনে নিলাম যে কোথায় কি আছে ওনার। এই করতে করতে যখন আমি ঘুম থেকে উঠলাম, তুমি বিশ্বাস করবে না, পুরো ঘেমে দরদর করে আমি ঘামছি, পুরো ঘামছি। এসি ঘরে চলছে, তার মধ্যে কিন্তু ঘামছি। কি করে হয় এটা? কোনো বিজ্ঞান আছে? কারণ বোঝাতে পারবে না বিজ্ঞান এত বড় জায়গায় যায়নি। তো যাই হোক, তো আমি ওখান থেকে উঠলাম, ধর্মঘট করে আমি ঘুম থেকে উঠে পড়লাম। উঠে পড়ে আমার একটা তখন বন্ধু কিছুটা উঠে গেছে, বলছে ভাই তুই তো সারা রাত আমাদের বিরক্ত করে মারলি, তোরা তো ভালো ঘুমিয়েছিস। ওরা আমাকে প্রে করছে, তুই এদিক ওদিক করছিস, বারবার খুলছিস, দরজা বন্ধ করছিস, তাহলে বোঝাতে পারছি না কি হয়েছে আমার সঙ্গে। তো বলে তোরা এই পাগলামো, তুই যেখানে এই পাগলামো করবি। আমাকে বলছে, বলে আমাদের সঙ্গে এলেও পাগলামো করছিস, তুই তো ক্লায়েন্টের সঙ্গে গিয়ে কর না, তুই তোর নিজের মতো গিয়ে কর। আমাকে এই করছে, খেপাচ্ছে। বললাম যে না রে ভাই, শরীরটা এত কালকে রিচ খেয়ে নিয়েছি না, অত রিচ খাওয়ার খুব একটা অভ্যাস নেই, তোদের পাল্লায় পরে খেয়েছি, আর আমার শরীরটা ছেড়ে গেছে, শরীর গরম হয়ে গেছে আমার, কি করবো বুঝতে পারছি, ঠান্ডা জল পাচ্ছি। ওদের সাথে শেয়ার করে দিলেই বা কি হতো? ওদের সঙ্গে শেয়ার করে দিলে ওরা আরো ভয়গ্রস্ত হয়ে যেত, আরো ভয়গ্রস্ত হয়, কারণ ওরা এইসব বিষয়ের সঙ্গে অভ্যস্ত নয়। বুঝতে পারলি? বিশ্বাস নাও করতে পারতো না, বিশ্বাস করবে, কিন্তু তারপরে একটা সাইড এফেক্ট অন্য আসবে।
আচ্ছা। এবার ধর ও তার বাড়িতে গিয়ে শেয়ার করলো, হ্যাঁ। তার বাড়ির লোক বলে তুই ওর সঙ্গে গেছিস বলে দেখ তোর আজ প্রবলেম হচ্ছে। মানুষের কিন্তু এটা চলে, মানুষের মধ্যে তুমি খেয়াল করে দেখবে। হ্যাঁ, হ্যাঁ। ওর ধরো কিছু হলো না, কিন্তু ও যখন ধরো ওর বাড়িতে গিয়ে কথাটা বলবে, ওর ধরো একটা কিছু সামান্য একটা কিছু প্রবলেম হলো, হুম। এসব কারণের জন্য নয়, আদার্স, তখন কিন্তু ওর বাড়ির লোক বলবে ভাই তুই ওইখানে গেছিলিস বলে, ওই বন্ধুর সঙ্গে গেছিলিস বলে তান্ত্রিক সাধনা ফাধনা করে তোর সঙ্গে কিন্তু নেগেটিভিটি জুড়ে গেছে, তুমি তাই কিন্তু বোঝাতে পারবে না তখন, কিন্তু কিছুই নয়, হুম। ওটা একটা আলাদা অ্যাসপেক্ট, কিন্তু মানুষের মন এটা। হ্যাঁ, কিন্তু আমাদের মানুষের শুধু একটা মানে অসুবিধা হবে বলেই এরকম ব্লেম করবে এরকম কোনো না। আমি এটা দেখেছি তান্ত্রিকদেরকে নিয়ে একটা নেগেটিভ নেগেটিভ, সাইড। হ্যাঁ একদমই ঠিক বলেছো। কেন দেখো, এটার জন্য দায়ী আমরাই। আচ্ছা। যদি বলে কেন, ধরো আজকে একটা ডাক্তার, হুম। সে কি রাস্তাঘাটে বেরোয় কোনোদিন দেখেছো গলায় স্থেতো ঝুলিয়ে অ্যাফরন পরে কোনোদিন বেরোয় দেখেছো? না। বেরোয় না। কিন্তু আমরা তান্ত্রিকেরা কি করি, রাস্তায় যখন আমরা বেরোচ্ছি, আমরা যে আর বস্ত্র, ধরো আমার যেমন লাল বস্ত্র আছে, কেউ লাল বস্ত্র, কারো কালো বস্ত্র, কেউ গলায় 4টি মালা, লকেট, কপালে টিপ, কেন পরে বেরোবো? কি দরকার আমার? আচ্ছা। আমি কিন্তু বাস্তব কথা বলছি, হুম। আমি কেন পরে বেরোবো? আমার কি, দেখো জাহির করার কিছু নেই, যে সাধক হবে তার কাছে লোক আসবেই, হুম। তা আমি কি পরিচয় কেন দেখাতে যাবো কোথাও পড়ে? হ্যাঁ, তুমি তোমার নির্দিষ্ট যখন সাধন ভজনে আছো, তুমি যখন ক্রিয়ায় আছো, অবশ্যই পড়ো। হুম। তুমি বলতে পারো আমি তাহলে এখন কেন পড়ে বসেছি, এটা এখন পড়ে বসতে হবে, নইলে আমাকে লোকের তান্ত্রিক বুঝবে না। আমি তোমার সামনে যদি নর্মাল জামা প্যান্ট পরে বসে, লোকে কিন্তু সেই ভিউটা আসবে না ওর উপর। হুম। তার জন্য পোশাক পরা, এটা পোশাকের গুরুত্ব আছে। কিন্তু তা বলে এটা আমি পরে বাজার যাবো কেন? এটা আমি পরে সেলুনে চুল কাটতে যাবো কেন? কখনো নয়। আমরা তো হাফ প্যান্ট পরে যাই, স্যান্ডো গেঞ্জি, হাফ প্যান্ট, প্রয়োজন নেই জাহির করবার। দেখো অন্তরে সাধনা থাকবে, হুম। এটা দেখানোর কিছু নেই। হুম। আমার তো ভেতরে ক্ষমতা আছে, হুম। আমি তো এখানে বসে অনেক কিছু করতে পারবো, আমি কেন পরিচয় দিতে যাবো? হুম। এই করে কিন্তু এই তন্ত্র সমাজটা কিন্তু নষ্ট হচ্ছে কিছু কিছু মানুষের জন্য, প্রত্যেকে নয়, অনেক ভালো ভালো মানুষ আছেন, আচ্ছা। কিছু কিছু মানুষ কিন্তু এই জিনিসগুলো করে বেড়াচ্ছেন, যারা নিজেকে দেখাচ্ছেন, যেখানে যাচ্ছেন তারা বস্ত্র পড়ে যাচ্ছে, কেন পড়বে? হ্যাঁ, তারা কাজ করুক, পড়ুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সব জায়গায় তারা জাহির করবে না। হুম। কিন্তু যাই হোক, আমি মূল আলোচনায় ফিরে আসি এবার। তো আমাকে যখন এইগুলো বললো, আমি তখন তো আমার মাথার মতোটা চলছে, ওরা উঠে পড়েছে নর্মালি, সকালে আমাদের টিফিন ফিফিন হ্যান ত্যান যা যা আমরা সকালে কাজকর্ম হচ্ছে, এই যে ওরা এবার দুজনে বাইরে ঘুরছে, আমি ওদের ফাঁকে একটুখানি ওদেরকে সাইড করে দিয়ে আমি চলে এসেছি হোটেলে, তছনছ করে হোটেলটা খুঁজছি, মানে আমাদের রুমটা খুঁজছি কোথায় কি আছে না আছে। তো করে 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 বারান্দারই একটা ড্রেনের মুখটাতে আমি জিনিসটা পেলাম, বারান্দার ড্রেনের মুখে। চিন্তা করো, তখন কিন্তু কেউ আজ অব্দি কিন্তু ব্যবহার কিন্তু কেউ করেনি, কেন ব্যবহার করেনি এটাও তো প্রশ্ন। একটা বারান্দার ড্রেন, মানে সেখানে জল টল পড়া হবে, কিন্তু কিচ্ছু নেই ওখানে, কিন্তু অক্ষত জিনিসটাই পেলাম। সামান্য ওই যে যদি জামা কাপড় শুকায় সেই জলটাও তো পড়তে পারে, সেই জলটাও তো পড়তে পারে এবং পড়বেই, কিন্তু সেই জিনিসটা কিন্তু ওর মধ্যে কিন্তু আটকে ছিল। আচ্ছা। আমি সেটা ওখান থেকে তোমার রিকভার করে আমি আমার বাড়িতে নিয়ে আসি, বাড়িতে নিয়ে এসে কিন্তু যে আমাকে যেরকম উনি আমাকে বলে দিয়েছিলেন যে কিভাবে ওনাকে কি করতে আমি করেছি। সেটা কি বলা যাবে? অবশ্যই বলা যাবে, অবশ্যই বলা যাবে, আমি বলছি পরে অবশ্যই যাবো। দেখো বাস্তব ঘটনা না বলার কিছু নেই, হ্যাঁ। যেগুলো আমার জীবনে ঘটা, এবং আমার এখানে আরো হয়তো পরবর্তী অধ্যায় জানাবো কি কি ঘটনা ঘটেছে আমার কাছে। তো ওই জিনিসটা আমি নিলাম এবং আমাকে বলেছিল যে তুমি কাউকে বলবে না, আচ্ছা। কাউকে বলবে না যে এটা কি পেয়েছো না পেয়েছো, হ্যাঁ কিছু বলবে না। আমি আমার মতো রীতিমতো লুকিয়ে জিনিসটাকে, ছোট্ট জিনিস একটা নিয়ে আমি আমার মতো চলে এসেছি। এবার তো ওখান থেকে ওখানে আর কোনো ইনসিডেন্ট কিছু ঘটেনি, সব ঠিকঠাক। হুম। আমি চলে এলাম আমার বাড়িতে, আমি চলে এলাম। দুদিন একটুখানি আমার শরীরটা একটুখানি খারাপ ছিল, মিথ্যে কথা বলবো না, শরীরটা আমার একটুখানি খারাপ ছিল, ডিউ টু জার্নি হতে পারে, ডিউ টু নেগেটিভিটি হতে পারে, জানি না আমি কি। তো বড় কিছু ক্ষতি হয়নি আমার, বড় কিছু আমার ক্ষতি হয়নি। তো আমাকে বলে দিয়েছিল যে তুমি এই নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের মধ্যে আমাকে তুমি মুক্তি লাভ করাবে। মুক্তি লাভটা কীভাবে করাবে? একাকি আমি আমার ছাদের ওপর আমি আমার যজ্ঞ করি, দেখাবো তোমাদের, আমার যজ্ঞ স্থান আছে, আমি ওখানে আমার যজ্ঞ করি, আমার নাট মন্দির আছে, নাট মন্দিরের সামনে আমার যজ্ঞ করি, আমার ওটা যজ্ঞ স্থান আমার। তো ওখানে বসে একদিন রাত্রিরে আমি আমার ক্রিয়াকর্মাদি নিয়ে বসলাম। ক্রিয়াকর্মাদি করবার পর আমাদের কিছু চালান থাকে, চালান করার থাকে আমাদের তন্ত্রে, আমাদের যদি শুনেছো হয়তো তুমি, আমাদের চালান থাকে। ধরো কি চালানটা মানে এটা কি বুঝিয়ে দিচ্ছি, ধরো অনেক দূরে কাস্টমার আছে, সে তোমার আসতে পারছে না, তার কাজটা কি করতে হবে? ওইখানে চালানের মাধ্যমে করতে হয়। তো আমি আমার প্রত্যেকদিন চালান থাকে, 2-5টা করে চালান থাকে প্রতিদিন, চালানের কাজটা করে নিলাম, নিজের জবান্নিক যা ক্রিয়া সাধনা থাকে সেগুলো করলাম। করবার পর আমি ওই আত্মার মুক্তির জন্য বসেছি। ঠিক ওপর ফুটে ওনার জন্য আমি আসন দিয়ে রেখেছিলাম। আসনের মধ্যে কিন্তু উনি উপবিষ্ট হলেন, বুঝতে পেরেছি? এইবার কিন্তু আমি সশরীরে স্বচক্ষে দেখছি। তখন আমি দেখেছি অবচেতনে, মানে মন দেখেছি, এবার মন আর শরীর দুটো দেখছি। উনি বসলেন, অপরূপ সুন্দরী, অপরূপ সুন্দর। এই নয় যে মরে গেলে মানুষ যে বলে কঙ্কাল হয়ে যাবে, ভূত হয়ে যাবে, এইসব কোনো মুখ কিন্তু কিছু নয়, যেরকম ওনার রূপ সেই রূপ। উনি বসলেন,
বসে উনি টোটাল ওনার সঙ্গে আমার কিছু মানে কি বলবো সাধনার ক্ষেত্রে কিছু কথা হলো, মানে আদি ভৌতিক কিছু অনেক ওই কথা ওনার থেকে জেনেছিলাম, এটা আমার নিজস্ব কাজে আমি অ্যাপ্লাই করি এখন অব্দি। আচ্ছা। তো সেগুলো আমি বলতে পারবো না, ওটা আমার বলা যাচ্ছে না। হুম। তো করবার পর ওনাকে আমি কিছু ক্রিয়াকর্মাদি করবার পর ওই জিনিসটা নিয়ে উনি আমাকে আরো দু একটা জিনিস দিয়ে গেছিলেন। হুম। তো রাখার পর যখন ভোর হলো আমি সেই জিনিস নিয়ে আমার গঙ্গা ঘাটে গিয়ে আমি কিন্তু ভাসান দিয়ে আসি। হুম। এবং আমার খুব কষ্ট হয়েছিল জিনিসটাতে, যে একটা যার ধরো এখন জীবন স্প্যান অনেকদিন ছিল, হুম। আমি যখন দেখলাম তার সঙ্গে কথা বলে জানলাম তার কিন্তু জীবন অনেকটা ছিল, সে কিন্তু অন্য একজনের একজন মানুষের আয়ুর বাধার জন্য আজকে কিন্তু 7খানা মানুষ কিন্তু মারা গেল। একজন মানুষের আয়ুর জন্য 7জন মানুষ কিন্তু মারা গেল। যদি বলে কি করে, যে গাড়ি চালাচ্ছিল তার কিন্তু আয়ু ক্ষয় ছিল, সেই আয়ু ক্ষয় যোগে কিন্তু এটা সবাই চলে গেল। বুঝতে পেরেছো? একটা ট্রেন যখন অ্যাক্সিডেন্ট হয় দেখবে একটা কামড়া মধ্যে সবাই বেঁচে যায়, দেখেছো শুনেছো তো, অন্য কামড়া সব শেষ হয়ে গেল, মানে এটা কি একটা কামড়ার মধ্যে, ওই কামড়ার মধ্যে এমন একজন মানুষ ছিলেন যার এতটাই পাওয়ার, যার জন্য প্রত্যেককে বেঁচে গেল। এবং আবার এটাও হয় একটা বাস অ্যাক্সিডেন্ট করে প্রত্যেকে মারা গেল, তাহলে সবার মৃত্যুযোগ ছিল? কখনো নয়। সবার মৃত্যুযোগ একসঙ্গে কোনদিন হয় নাকি? কোনোদিন হয় না। একটা মানুষের মৃত্যুযোগ ছিল, তার জন্য এটা সবাই এফেক্টেড হয়ে গেল। আবার এরকমও তো দেখা হয়েছে সবাই মরে গেছে, ওর মধ্যে দিয়ে একজন বেঁচে গেছে। একদম একদম ট্রেনের মধ্যে ধরো বাচ্চা, মায়ের প্রসব হয়ে গেছে, ট্রেন দিয়ে বাচ্চাটা বেরিয়ে গেছে, সেইখান দিয়ে ট্রেন বেরিয়ে গেছে, বাচ্চা কিন্তু বেঁচে ফিরে গেছে। এটাও তো দেখেছি আমরা, বাস্তবে এগুলো ঘটেছে আমাদের সঙ্গে, আমরা প্রত্যেকেই জানি এগুলো। তো এই ঘটনা ছিল যেটা ভৌতিক বলবো তো অবশ্যই ভৌতিক আছে, তার সঙ্গে আমার কিছু কেয়ারলেস যেমন কাজের জন্য, যেমন ধরো ওই বিছনায় বসে খাওয়া, এক নম্বর। ওটা নিজেকে দায়ী করার কি মানে আছে? ওটা তো সবাই খেয়েছে। না দেখো 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 ভাই, সবাই খেয়েছি কিন্তু সবাই তো সাধক নয়। আমি সনাতন ধর্ম অবলম্বন, আমি সাধক, আমার কাজ এটা, আমার ক্রিয়া কর্মাদি নিয়ে আমি চলি। তা আমি যদি একটা ডাক্তার, আমি জানি সিগারেট খাওয়া পড়ে আমি খাবো? তুমি বলো। আমি ধরো একটা ক্যান্সার ডাক্তার, আমি জানি সিগারেট খেলে ক্যান্সার হতো, আমি খাবো? কেন খাবো? আমি জানি রোগটার কারণটা এটা একটা বাহক। তা আমি সাধক, আমি জানি আমাদের বিছানায় বসে খাওয়া দাওয়ার নিষেধ, আমি সেখানে বসে পেঁয়াজ খাচ্ছি, আমি সেখানে বসে মাংস খাচ্ছি, কেন খাবো? যতই আমি সেই মুহূর্তে আমি সাধক নই, কিন্তু আমার সপ্তাহ সাধক, আমার তো মেনটেন করা উচিত ছিল আমার। আর সেকেন্ড ভুল কি, আমার ওই বন্ধুটা আমাকে যদি একবার জানিয়ে দিত যে ভাই আমার সঙ্গে পেঁয়াজ আছে, আমি শ্মশানে ঢুকবো, তুই তো এই পথে আসিস, একটু অ্যাডভাইস করে দে, কিন্তু আমাকে বলেনি। সেটা আমার ভুল না, সেটা ওর ভুল। আর একটা ভাবছি, দেখো আজকে এইগুলো না হলে কিন্তু ও আত্মাটা মুক্তি পেত না। আজকে এই জিনিসগুলো কিন্তু ওই ধরো ঘটিয়েছে, আমি ওখানে খাবো, আমার মাথাটা ওই খাইয়ে মানে ডাইভার্ট করিয়েছি, তুমি খাও। বন্ধুটাকেও পেঁয়াজটা রাখিয়ে দিয়েছিল, তুমি শ্মশানে ঢোকো, যাতে আমি ঠিক মতো আমার প্লটগুলো আমি তৈরি করতে পারি মুক্তি পাওয়ার। মানে ওগুলো এলিমেন্টস হয়েছে যেখান দিয়ে ওই আত্মাটা ফলো করতে দেখো, ফলো ওখানেই আত্মাটা থাকতো, কিন্তু এইগুলোর জন্য ও কিন্তু ঘর অব্দি প্রবেশ করতে পেরেছে। বুঝতে পেরেছি? মানে ওর মানে কি বলবো, সেফ জোন তৈরি করে ফেলেছিল। হ্যাঁ, সেফ জোন তৈরি করে ফেলেছিল। এবং একটা জিনিস খুব ভালো হলো যে একটা কোনো মানুষের মুক্তি লাভের জন্য যে আমার সাধনাটাকে আমি কাজে লাগাতে পেরেছি, এটা আমার বড় প্রাপ্তি। দেখো মানুষের থেকে কাজ করি আমরা অর্থের বিনিময় করি, একটা বিদেহীর কাছে আমি তো অর্থ প্রাপ্তি তো আমার কোনো চাহিদা নেই, বা আমার সেটা বলাও নয়। তার যে ধরো দৈহিক বা আত্মিক যে তার দুঃখ কষ্ট, সেটাকে লাঘব করতে পেরেছি, এটা কিন্তু আমার সাধনার একটা গুরু কৃপা, আমার মায়ের দয়া, আশীর্বাদ। এটা আমার, এটাই বলতে পারি। এটা আমার নিজের ঘটনা, নিজের চোখে দেখা এবং নিজে অনুভূত হওয়া এবং নিজে হাতে কাজ করা। এটা কোনো ক্লায়েন্টের ঘটনা, নিজের ঘটনা, এটা আমি সাক্ষী। আচ্ছা, ওই মুক্তিটা যখন করা হয়ে গেল, শেষ কাজটা যখন সম্পূর্ণ হলো, তারপরে কি হলো? তারপরে কিচ্ছু নয়, পুরো ব্ল্যাঙ্ক। কোনো মানে কি বলবো, কোনো কিছু বুঝতে পারা, কোনো অনুভূতি হওয়া, কোনো জানানো, কোনো রকম টাচ কানেকশন কিচ্ছু হয়নি। আচ্ছা, কিচ্ছু হয়নি, একদম নাথিং, ভ্যানিশ। তাহলে গল্পটা এই অবধি খুব সুন্দর একটা গল্প উনি বললেন। এপিসোডটা শুনে আপনারা হয়তো বুঝতে পারবেন যে সব তান্ত্রিকই খারাপ না, বা তন্ত্রটা অ্যাকচুয়ালি খারাপ জিনিস নয়। তো এই এপিসোডটা এই পর্যন্তই থাকলো। আর আই বাটনে পুরনো গল্পর আগের এপিসোডের গল্প আমি দিয়ে দেবো। আর পরবর্তী এপিসোডে আরও একটা মর্মান্তিক ঘটনা নিয়ে আসছি। ততক্ষণ আপনারা স্ক্রিনে ভাষা সাইডে, ডান সাইডে যে আইকনটা চলছে ওইটা ক্লিক করলে আপনারা পুরনো গল্পগুলো শুনতে পাবেন। আর হ্যাঁ, আপনারা এই ঘটনা কোথা দিয়ে শুনছেন কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন।
ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।